সুধী মণ্ডলী, এখন দেখবেন তারুণ্যের সাংবাদিকতা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহানাসার ওসমান। দর্শক মন্ডলী, অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ধারাবাহিক আলোচনা বিষয়ক অনুষ্ঠান তারুণ্যের সাংবাদিকতা। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন কয়েকজন তরুণ সাংবাদিক। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। প্রথমেই আছেন স্বরূপ ভট্টাচার্য, তারপর আছেন বিশ্বজিৎ বণিক এবং সবশেষে আছেন মোহাম্মদ সেলিম। কেমন আছেন আপনারা? আপনাদের তিনজনের কাছে আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হলো, অনেক পেশাই তো বাংলাদেশে আছে, আপনারা কেন সাংবাদিকতা পেশাটাকেই বেছে নিলেন? প্রথমে স্বরূপটা। আসলে বেছে নিয়েছি কারণে ছোটবেলা থেকে লেখালেখি করতাম, তো কৌতূহল ছিল সংবাদপত্রের দেখে। লেখাপড়া শেষ করার পর অনেকগুলো চাকরি করেছি, কিন্তু হয়তো টিকতে পারিনি, মানসিকভাবে গ্রহণ করতে পারিনি ওই পেশাগুলোকে। আর আমার কাছে সাংবাদিকতা কথাটাকে একটু মনে হয়েছিল অন্য রকম, মানে যেখানে অনেক মানুষের কাছে যাওয়া যায়, অনেক মানুষের উপকার করা যায়, অনেক কিছু দেশের পৃথিবীর অনেক কিছু তুলে ধরা যায়। তো এইভাবে এই সংবাদপত্রে আসা। প্রথমে মফস্বলের অবেবানী নামের এক সংবাদপত্রে কাজ করেছি, সেটা আমার এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই। তো তখন হয়তো পেশাগতভাবে চিন্তা করিনি, কিন্তু পরে লেখাপড়া শেষ করার পর অর্থ আমাদের জীবনে যে একটা টাকা পয়সা দরকার হয়, অর্থের দরকার হয়, ওটার জন্য সাংবাদিকতাকে অন্যভাবে নিয়ে ফেলছি, পেশার হিসেবে নিয়ে ফেলছি। প্রথমে আপনি নেশা থেকে এগিয়েছেন, তারপরে পেশার মাধ্যমে আসছেন। ঠিক আছে, বিশ্বজিৎ। আসলে সাংবাদিকতা না, আমার শুরুতে আসলে স্বপ্ন ছিল আমি লেখক হব। তো 2000 সাল থেকে আসলে আমি লেখালেখি শুরু করি, এবং ঠিক ওই বছরে আমি যখন সিটি কলেজে নাইটে পড়ালেখা করছি কমার্সে, পার্ট টাইম একটা জব নিলাম দৈনিক আজাদিতে। ওইখানে কম্পিউটারে কাজ করতাম। তো তখন আমার অনেক স্বপ্নের পুরুষ ছিল যারা ভালো রিপোর্টিং করতেন, ভালো ছবি তুলতেন। তো আমারও স্বপ্ন ছিল ভালো রিপোর্টার হব, ছবি তুলবো, নাহলে ফটোগ্রাফার হব। যেটা সাংবাদিকতা বলতে এখনকার মানুষটা যেটা বুঝে যে একজন রিপোর্টার হচ্ছে সাংবাদিক, যে ছবি তুলে সেই সাংবাদিক। কিন্তু সাধারণ একটা এই ধারণা থেকে কিন্তু একটু আমি এই ধারণা দিয়ে, ছবি যারা তুলে, যারা রিপোর্টিং করে তারা যেমন সাংবাদিক, যারা একটা অফিসের বসে কাজ করে, সম্পাদনা করে, তারাও কিন্তু সাংবাদিক। তো স্বপ্ন ছিল যে আমি হব, কিন্তু যখনই আমি কাজ শুরু করলাম এখানে, আমার স্বপ্নের বেলা একটু ধাক্কা লাগলো যে কি ব্যাপার, আমার যারা হিরো, যাদেরকে আমি নায়ক মনে করি, ওই কাঠের চেয়ারে বসে একজন ব্যক্তি বলছেন যে এটা কি রিপোর্ট করেছো, যা ওটা একটা ঠিক করে নিয়ে আসো। আবার ওই ব্যক্তি বলছেন এটা কি ছবি তুলেছো, এদিকে আর কি ছবি তুলেছো, তা ওটা ভালো হয়নি। আমার তখনই ধারণা বললেন না, আমি না রিপোর্টিং করবো না, ছবিও তুলবো না, কারণ ওই বকা শুনতে পারবো না। কারণ আমি খুব স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি। তো আমি চিন্তা করছি না, আমি হলে কিন্তু এই চেয়ারে বসবো, এই চেয়ারে বসতে হলে যা যা করতে হয় তা করবো। তো লেখালেখি করছি, এবং আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই কারণে যে লেখালেখির বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি যে লেখালেখি থেকে আমি যতটা মানুষের কাছে যেতে পারবো, আমি যদি সাংবাদিকতা করি তাহলে আরো খুব কাছ থেকে মানুষের কাছে সমস্যাগুলো আমি দেখতে পারবো, এবং খুব কাছ থেকে মানুষের সমস্যাগুলো নিয়ে আমি জনসমক্ষে প্রকাশ করতে পারবো। তো এরপর থেকে আমার সৌভাগ্য হয়েছে যে আমি জাতীয় পত্রিকা দৈনিক সমকালে যোগদান করি 2006 সালে, এবং 2008 সাল থেকে আমি সমকাল আঞ্চলিক প্রকাশনা প্রিয় চট্টগ্রামের দায়িত্ব পালন করি, এবং এই গত বছরের আগস্ট পর্যন্ত আমি এখানে দায়িত্ব পালন করেছি। এবং আমি নিজেকে খুবই ভাগ্যবান এই কারণে বলছি যে আমি যখনই দায়িত্ব নিয়েছি প্রিয় চট্টগ্রামের 4টা পাতার দায়িত্ব আঞ্চলিক প্রকাশনা, তো আমি একই সঙ্গে 25 থেকে 30 জন সাংবাদিকের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে। 25-30 জন উপজেলা এবং জেলা প্রতিনিধির দায়িত্ব ছিল আমার কাছে, যারা প্রতিনিয়ত আমাকে সংবাদ পাঠাতেন, এবং তাদের এই সংবাদগুলো আমি একাই সম্পাদনা করতাম, এবং একাই আমি 4টা পেজ গেট আপ করতাম।
যেটা আমি মনে করছি আগেকার যুগে যেটা সম্ভব হতো না, এটা এখন সম্ভব হচ্ছে। তো এইটাকে আমি মনে করছি যে এভাবে আমার আশা, আমার ওই লেখক হওয়ার স্বপ্ন থেকে কিন্তু সাংবাদিক হওয়া। আমি যে সাংবাদিক হওয়ার জন্য এসেছি তা নয়, আমি নিজেকে এখনো পরিপূর্ণ সাংবাদিক মনে করি না। হয়তো বলতে পারেন কেন আপনি এত 10-12 বছর সাংবাদিকতা করেছেন, এখনো এই কারণে মনে করি না, কারণ সাংবাদিকতা করতে হলে আপনাকে জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। একজন রিপোর্টার যেটা পারছেন, একজন ফটোগ্রাফার যেটা পারছেন, আমি কিন্তু চেয়ারে বসে একজন সাব এডিটর হয়ে যেতে পারছি না। আমি সিনিয়র সাব এডিটর হয়েছি 2010 সালে, এখন একটা নতুন প্রকাশনার সাথে যুক্ত হব বার্তা সম্পাদক হিসাবে। তো এটা পারছি না, কিন্তু আমি পূর্ণাঙ্গ সাংবাদিকতা বলতে বুঝাই যারা জনগণের কাছে যাবে, দুঃখী মানুষের কাছে যাবে, তারাই সাংবাদিক। আমার পাশে আছেন আমার খুবই বন্ধুগণ সৌরভ ভট্টাচার্য এবং সেলিম, তারা রিপোর্টিং করছেন, তারা গণমানুষের কাছে যাচ্ছেন। আমি মনে করি যে যারা রিপোর্টিং করছে তারাই কিন্তু পূর্ণাঙ্গ সাংবাদিক। এটা হয়তো আমার কথা শোনা হয়তো অনেক যারা এডিটিং আছেন তারা মনে কষ্ট পেতে পারে, কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনা থেকে বলছি যে ওরা কিন্তু একটা রিপোর্ট করে আনছেন, আমি কিন্তু সেটা দেখছি, হয়তো এখানে কিছু সংযোজন করছি, বাদ দিচ্ছি, এটা হচ্ছে। কিন্তু রিয়েল সাংবাদিকতা যেটা বলতে যেটা বোঝায় যে চারিদিকে ছুটে বেড়ানো, ঘুরে বেড়ানো, একটা তৃণমূল পর্যায়ে কাজ করা, এটাকে আমি একজন পূর্ণাঙ্গ সাংবাদিক বলে। যে মফস্বলে যে কাজ করছেন সে অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করছেন, যেটা আমরা অনেক সুবিধা পাচ্ছি। আমি মনে করি যে মফস্বলে যে কাজ করছেন সে পুরোদস্তুর একজন সাংবাদিক, কারণ তাকে রিপোর্ট করতে হচ্ছে, আবার সে একই সাংবাদিককে কিন্তু ছবিও তুলতে হচ্ছে, সে একই সঙ্গে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমার সাংবাদিকতার আসার তো পিছনে হচ্ছে কৌতূহল। কৌতূহল বলতে কি, এক সময় এই পত্রিকা পড়তাম, তখন বিভিন্ন জনের নাম দেখতাম, বলতেছে হ্যাঁ এই এদের নামগুলো সারা দেশের মানুষ দেখতেছে। কৌতূহল বশত সাংবাদিকতা শুরু করি। সাংবাদিকতা শুরু করতে গিয়ে এটা আমার উপজেলা করেসপন্ডেন্ট ছিলাম। কাজ করতে করতে গিয়ে দেখা গেল যে এক সময় এটা আমার নেশায় পরিণত হয়ে গেছে। নেশা থেকে ইয়ে করলাম, মাঝখানে আবার ইয়েতে স্কুল লাইফে আমার কিন্তু স্বপ্ন ছিল ক্রিকেটার হব। ক্রিকেটার হওয়ার স্বপ্ন ইয়ে করতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তি, আর উপজেলা লেভেলে আসলে দেওয়া সম্ভব না, ওই উপজেলা করেসপন্ডেন্ট হিসাবে শুরু করলাম। শুরু করে পর্যায়ক্রমে এটা নেশা হিসাবে আমার হয়ে গেছে। পরবর্তীতে বিভিন্ন জনের কষ্ট দুঃখ দেখে বললো যে আরো বৃহৎ পরিসরে আমার কাজ করলে দেশের জন্য অনেক অবদান রাখতে পারবো, সমাজের জন্য অনেক অবদান রাখতে পারবো। ব্যবসায়ী হলে হয়তো টাকা ইনকাম করে খুব ছোট পরিসরে অবদান রাখা যেত, কিন্তু সাংবাদিকতাই একমাত্র পেশা চিন্তা করলাম যে যেখানে কাজ করলে একেবারে সারা দেশের জন্য কিছু করা যায়, সমাজের জন্য কিছু করা যায়। পরবর্তীতে এই হিসাবে জয়েন করলাম চিটাং অফিসে। একটা সময় সৌরভ দা আমার কলিগ ছিল, বুড়োর কাগজে কাজ করেছি, আমাদের সময়ে কাজ করেছি, ওখান থেকে বাংলাদেশ প্রতিদিনে আসলাম। হ্যাঁ, এখন এই নেশাটা এখন আমার পেশা হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে নেশা থেকে ইয়ে করে এসে প্রফেশনাল লাইফ, এটা প্রফেশনাল লাইফে চলে আসছে। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। আমার দ্বিতীয় যে প্রশ্নটা আমি বনিতাকে করছি, আমরা তো এখন আধুনিক যুগে বাস করছি, সকলে ডিজিটাল যুগ, আধুনিক যুগ। আধুনিক যুগে সাংবাদিকতা করতে এসে আপনাকে কি কি সুযোগ সুবিধা উপভোগ করছেন আপনারা? আমি বলবো উপভোগ করা। না, একটা চমৎকার প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ। আমরা কিন্তু আধুনিক যুগের সাংবাদিক, তবে আমার সুযোগ হয়েছে যে আধুনিক যুগের সাথে একটু পুরনো যুগের সঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছে। এই কারণে বলছি যে আমি যখন সাংবাদিকতা না সংবাদপত্র জগতে প্রবেশ করেছি, সাংবাদিক তখন আমি পুরোদস্তুর নই, আমি লেখক ছিলাম, লেখকের পাশাপাশি কাজ করতাম পার্ট টাইম। তখন দেখেছি যে একজন মফস্বল সাংবাদিককে অনেক কষ্ট করতে হতো একটা নিউজ পাঠানোর ক্ষেত্রে। আমি যখন প্রিয় চট্টগ্রামের দায়িত্ব নিই সমকাল আঞ্চলিক প্রকাশনা, তখন দেখা যাচ্ছে আমার একজন কাপ্তায় প্রতিনিধি, সে নিউজ পাঠাচ্ছে একটা কাগজে লিখে আমার বরাবর আমার নাম দিয়ে আমার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে। সেই নিউজটা যখন আমার হাতে আসছে তখন দেখা যায় যে এই নিউজটার কিন্তু মেরিট কিন্তু আমার কাছে তখন মানে যে সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল সময়টা পার হয়ে গেছে। তো খুব কষ্ট লাগতো যে এত কষ্ট করে একটা নিউজ পাঠিয়েছে। কারণ আমার একটা ইয়ে ছিল যে আমি কোনো প্রতিনিধিকে কখনো কিন্তু মন খারাপ করব, কারণ আমি জানি যে এরা একটা রিপোর্ট যখন করে অনেক কষ্ট করে তা আমি বাদ দেওয়ার পক্ষপাতী ছিলাম না। আমি এমনও করেছি যে একটা রিপোর্ট হয়নি,
আমি কিন্তু এটাকে আবার রিরাইট করেছি, ফোনে কথা বলেছি, ছাপিয়ে দিয়েছি। দেখা গেছে যে ওখান থেকে ও 5টা লাইনও নিয়ে ইনফরমেশন গুলো নিয়েছি, বাট ও 5টা লাইনও নিয়ে। আচ্ছা তো এই কারণে অনেক অজস্র আমাকে ভালোবাসা এরকম অজস্র সাংবাদিক আছেন। আমি মনে করি এটা আমার বড় প্রাপ্তি আমার সাংবাদিকতা জীবনের। তো এখন কাজ করতে যেটা আমি আগেকার আমি দেখেছি দৈনিক আজাদিতে আমার সৌভাগ্য হয়েছে, আমি সাধনধর, আমি মনে করি যে সাংবাদিকতার বার্তা সম্পাদক হিসেবে আমি যাকে মনে করি যে খুবই একজন আদর্শ মানুষ। আমি সুযোগ হয়েছে যে আমার এই সাংবাদিক হওয়ার পিছনে যাদের অবদান আছে আমি মনে করি তার মধ্যে একজন হচ্ছেন অরুণ দাশগুপ্ত দৈনিক আজাদির, যিনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন এবং সবসময় এখানে আসার প্রতি অনুপ্রেরণা জুগিয়েছেন, যে কারণে আমি এখানে এসেছি। সিদ্দিক আহমেদ প্রাবন্ধিক লেখক সাংবাদিক, উনিও আমাকে যথেষ্ট পরিমাণ সহায়তা করেছেন। পরিজিৎ ব্যানজি উনিও সহায়তা করেছেন। এদের সহযোগিতা না পেলে হয়তো আমি আজকে সাংবাদিক বিশ্বজিৎ হতে পারতাম না। তো কাজ করার ক্ষেত্রে গিয়ে আমি যেটা মনে করি যে আগে আমি এখন যে চ্যাপ্টারতে কাজ করেছি, গত 6 মাস আগে আমি যে চ্যাপ্টারতে কাজ করেছি, যে প্রতিনিধিরা আমার কাছে আগে যেটা কাগজে লিখতো দেখে পাঠাতো, এখন কিন্তু সেটা মেলে করে দিচ্ছে। এখন আমার আধুনিক যুগের সাংবাদিকতায় কিন্তু সুবিধা যেমন আছে, আমি বলবো সুবিধা এই কারণে যে এখনকার সাংবাদিকদের আগের সাংবাদিকদের মতো পরিশ্রম করতে হয় না। এটা সত্য কথা। পাশাপাশি এটাও সত্য, এখনকার সাংবাদিকদের আগের সাংবাদিকদের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। কারণ এখন অনেক বেশি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রতিনিয়ত তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। কারণ একটা ঘটনা ঘটলে যেমনি টিভি চ্যানেল ছুটে যাচ্ছে, প্রিন্ট মিডিয়ার মানুষ ছুটে যাচ্ছে। নিউজ কিন্তু একটা নিউজকে কিন্তু 50 জন সাংবাদিক তুলে ধরছেন। এখানে আপনাকে দেখাতে হবে আপনার স্পেশালিটি কি, এখানে আপনাকে দেখতে হবে যে আপনি কোন চোখে নিউজটা দেখছেন, আপনার নিউজের ডেপথটা কতটুকু। আমি সেজন্য বলছি যে এখন সাংবাদিকতা সহজ হলো, এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাংবাদিকতা। আর সবচেয়ে যে সুবিধাটা আমি মনে করি যে এখন আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমি আগের আজ থেকে যদি আমি 10 বছর 15 বছর আগে সাংবাদিকতা করতাম, আমি এখন যে দায়িত্ব পালন করেছি 6 মাস আগে, আমি একা পারতাম না। প্রতিনিধিরা নিউজ পাঠাচ্ছে, আমি ওটা নিউজ থেকে মেল থেকে ডাউনলোড করছি এবং ওই নিউজটা আমি এডিট করছি। এডিট করার পর আবার আমি নিজে 4টা পেজের গেট আপ করছি। আগেকার আজ থেকে 15 বছর আগে এটা কেউ কল্পনা করতে পারতো না। তখন কিন্তু নিউজ ডাউনলোড করার জন্য একজন কম্পিউটার অপারেটর দিকে মুখাপেক্ষি হয়ে থাকতে হতো। আবার নিউজটা ডাউনলোড হওয়ার পর ওর পিন দেওয়ার পর সে কাগজ এডিট করতো। এখন কিন্তু কাগজ এডিট করার প্রয়োজন পড়ে না। আপনার এখানে অর্থের যেমন সাশ্রয় হচ্ছে, সময়েরও সাশ্রয়। ডিজিটাল যুগের সাংবাদিকরা কিন্তু এখন কেউ কলম রাখে না পকেটে। আপনি দেখবেন আমরা এখানে 3 জন আসছি, কারো পকেটে কিন্তু কলম। যে সাংবাদিকতা করার জন্য কিন্তু রিপোর্টাররা হেলিকপ্টারে করে যায়। এখন অনেক জায়গায় যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে, খুব কম, কিন্তু সামনে অহরহ যাবে, কারণ যানজটের যে অবস্থা যেতেই হবে। তো এখন আমি যেটা মনে করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আগে যে কাজটা করতো, যেমন আমি যে দায়িত্বটা পালন করেছি 3 জন মানুষ প্রয়োজন হতো, কিন্তু আমি ডিজিটাল যুগের সাংবাদিক হওয়ার কারণে আমি একাই কাজটা করতে। আমি নিউজ ডাউনলোড করছি, প্রতিনিধির সাথে যোগাযোগ করছি, এডিট করছি এবং 4টা বেস কম্পিউটার আমি নিজে মেকআপ করছি। এটা হচ্ছে পার্থক্য ডিজিটাল যুগের। এবং আপনাকে আরেকটু যোগ করে দিই, আমি আমার সৌভাগ্য হয়েছে গত সপ্তাহে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে একটা কোর্স করানোর 4th বর্ষের ছাত্রদের, যারা জার্নালিজমের 4th ইয়ার মানে আর বছর তো ডাইরেক্ট পর, কিন্তু তারাই কিন্তু চট্টগ্রামের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করবে। তো তাদেরকে কোর্স করাবো, আমার একদিনের একটা ক্লাস নেওয়ার কথা ছিল। তো কোর্সটা করাতে যে আমি দেখেছি যে তাদের মধ্যে প্রাণোচ্ছলতা আছে। তারা আজ থেকে কয়েক বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছেলেদেরকে গেট আপ করানো হতো, পত্রিকার কাগজ কেটে কেটে গেট আপ করানো হতো। কিন্তু তারা বুঝছে যে এটা এখন এই জমানা শেষ। এখন গেট আপ কোনো কেউ ছকে কেউ করবে না, কোনো বার্তা সম্পাদক, এখন গেট আপ হবে কম্পিউটারে। তো তাদেরকে যখন আমি এটা কম্পিউটারে দেখাচ্ছি, তাদের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে এবং তাদের উৎসাহের কারণে কিন্তু আমাকে আগামী মঙ্গলবারে যেতে হবে একটা ক্লাস করানোর জন্য। তো এই যে এটা হচ্ছে ডিজিটাল সাংবাদিকতার সবচাইতে মূল দিক, যে আপনি অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারছেন এবং ধন্যবাদ বণিকদা। আমি এবার স্বরূপদার কাছে আসছি। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি প্রথম যখন কাজ করছি তখন যে লেটার ব্লগে, অভিমানী পত্রিকাটা লেটার ব্লগে ছাপানো হতো। আমার মনে আছে লেটার ব্লগ নিয়ে একটা ধরে একটা শব্দ তৈরি করা, বাক্য তৈরি করা, এগুলো আমি নিজের চোখে দেখেছি। এরপরে যে পত্রিকা যখন লেখালেখি করি, পূর্বকোণ বলেন, আজাদি বলেন, তখন লেটার ব্লগে ছিল, তখন ক্লাস 8-9 পড়ি। তো এরপরে যখন 90 সালের পর, 90 সাল 91-92 দিকে, তখনও পর্যন্ত ওইভাবেই আমি দেখছি। এর পরপরই কিছুটা
ভোরের কাগজ, আজকের কাগজ, ভোরের কাগজ, জনগণ, এগুলো এসে একটা কম্পিউটারাইজড ডিজিটাল যুগের একটা পরিবর্তন আনলো পত্রিকায়। তো এইগুলো হচ্ছে আসলে ডিজিটাল পত্রিকার একটা নমুনা হিসেবেই চলে আসছে, আধুনিক পত্রিকা। তো আমি এখন কাজ করতে গিয়ে যেটা পেয়েছি, এটা হচ্ছে আমার মফস্বলের যে লেটার ব্লক পেয়েছি, এরপরে ভোরের কাগজ পেয়েছি, এরপরে এর আগে আবার অবশ্য লেটার ব্লকের বি চট্টগ্রাম মঞ্চ পেয়েছি, আপনার মাসিক স্লোগান পত্রিকা পেয়েছি। এখন আবার আমি অনলাইনে পূর্ব পশ্চিম বিডি.com হাবিবুর রহমান সম্পাদিত, এর আগে ভোরের কাগজে কাজ করছি। তো এখন অনলাইনে কাজ করতে গিয়ে আমি দেখছি যে আমার একটা মোবাইল আছে, স্মার্টফোন, আর একটা ল্যাপটপ, আমি যেখানেই থাকি না কেন একটা মোবাইলে আমি ছবি নিয়ে ফেলতে পারতেছি, আর এটা ডাউনলোড করে কম্পিউটারে সেটা সাথে আমি ল্যাপটপ দিয়ে পাঠিয়ে দিতে পারছি। আর একটা মডেম থাকলে আমার পুরোপুরি আমাকে একটা সেট আপ আমার পকেটেই থেকে যাচ্ছে। তো সাংবাদিকতার ডিজিটাল বিষয়টা হচ্ছে এখানে আমি এটা মানে এমন হয়ে গেছে মানে যেখানে আমার অন্য কারো সাহায্য তেমন প্রয়োজন হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় বললেন একজনের কাজ তিনজন করা, আমিও দেখা যাচ্ছে একজনের কাজ তিনজনের কাজ একজনই করছি। আর এটা যেমন ঠিক আছে, কিছু অবশ্য ডিজিটাল যুগে আবার সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমার সবসময় হয়তো ইমেল এটা থাকে না, মানে আমার বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো সবসময় ইমেলের নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্কটা একটু স্লো হয়ে গেলে হয়তো একটু প্রবলেম হয়, সাময়িক অসুবিধা যেটাকে বলা হয়। পুরোপুরি এটা হচ্ছে আমি আমার পকেটে সাংবাদিকতার যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার সেগুলো আমার পকেটে আছে, আমার সাথে আছে। আমি ওই যেখান থেকে পারি না কেন, যেখানে যাই না কেন, এটা আবার সমুদ্রে বলেন আর পাহাড়ে বলেন, সেখান থেকে আমি নিউজগুলো পাঠিয়ে দিতে পারছি। আর আমি এমন সময় এমনও দেখা যাচ্ছে, ধরেন একটা রণক্ষেত্র যেখানে যুদ্ধ চলছে, তো একটা পাশে চায়ের দোকানে বসে আমি নিউজটা করে এখান থেকে একটা ছবি তুলে দিয়ে জাস্ট পাঠিয়ে দিতে পারছি। এটা হচ্ছে ডিজিটাল যুগে সবচেয়ে সময় কম, দ্রুততার সাথে আমার একটা নিউজ পাঠানোর যে পদ্ধতি, এটা ডিজিটাল যুগে সবচেয়ে সুযোগ উপভোগ করা বলে আমি মনে করি। ধন্যবাদ স্বরূপদা আপনাকে। সেলিম ভাই, আপনি বলেন আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন? আধুনিক হওয়াতে সবচাইতে সুবিধা হয়েছে যে আমাদের সোর্স ডেভেলপমেন্ট গুলো খুব ভালো হয়েছে। একটা কথা হচ্ছে যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে কেউ একজন ফোনে জানিয়ে দিল যে অনেক জায়গায় হয়ে গেছে, এই ঘটনাটা হয়েছে। আবার সবচাইতে ভালো একটা দিক হচ্ছে যে অনেক ফেসবুক ইউজার ঘটনার সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে এই ঘটনা হয়েছে, তখন কি করছে আমরা ওখানে গিয়ে দ্রুত সময়ের মধ্যে নিউজটা কভারেজ করতে পারতেছি। এটাই হচ্ছে মানে ফেসবুক থাকাতে আপনাদের প্রতিনিধির জনগণের কাছ থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন, রেসপন্স পাচ্ছেন। সোর্স ডেভেলপমেন্টটা খুব ভালো হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার একটা স্মার্টফোন থাকলো, আমি ঘটনায় গেলাম, আমার আর ফটোগ্রাফারের প্রয়োজন হচ্ছে না, আমি নিজে ছবি তুলে এটা পত্রিকায় করতে পারতেছি, যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফটোগ্রাফারের সহায়তা নিতে হইতো, এখন আগের মতো নিতে হচ্ছে না, এবং এই কাজটাই আমরা কন্টিনিউ করি, নিয়মিত করি। আমার অনেক রিপোর্টের ছবি কিন্তু আমার নিজের মোবাইল ফোনে তোলায় এটা। আর এই ক্ষেত্রে আধুনিক হওয়াতে, ডিজিটাল হওয়াতে একটা আমরা চ্যালেঞ্জের মুখে পড়ছি যারা রিপোর্টার আছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে দেখা গেল যে কোনো একটা রিপোর্ট করতে গেলে আমার সবসময় চিন্তা থাকতে হয় যে আমার রিপোর্টটা সবার চেয়ে বেটার, কত দ্রুত দেওয়া যায়, বেস্ট কম্পিটিশন যেটা বলা হয়, কম্পিটিশনটা বেশি হয়ে গেছে। কারণ আমি একটা যদি খারাপ রিপোর্ট করি, আজকে সাথে সাথে এটা বিভিন্ন ইয়েতে ফেসবুকে এটা নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, এবং আমার রিপোর্টের খারাপ দিকগুলো নিয়ে কিন্তু অনেক পাঠকে আছে যে লিখে দেবে, স্ট্যাটাস দিতে করবে না। এটা হচ্ছে যে সবচাইতে আমার চ্যালেঞ্জের মুখে তুলে দিছে। এটা এনজয় করি, কারণ এটা হওয়াতে আমাদের এখন ভালো কাজ করার প্রেরণাটা বেশি। সবসময় চিন্তা করি যে না, আমার পাঠক অলওয়েজ আমাদের দিকে দৃষ্টি রাখতেছে, ফেসবুক ইউজাররা আমার রিপোর্টগুলো যদি কোনো কিছু হয় সাথে সাথে স্ট্যাটাস দিয়ে দেবে, এটা এনজয় করতেছে, এবং এই কারণে আমাদের অনেক ভালো আসলে আমার মনে হয় নিজস্ব সচেতনতা বৃদ্ধি পায়। হ্যাঁ, বৃদ্ধি পাইছে শুধু আধুনিকতার কারণে। আধুনিকতার কারণে। ধন্যবাদ সেলিম ভাই। আমার খুব সংক্ষেপে আপনারা আমার শেষ প্রশ্নটার উত্তর দিবেন। স্বরূপদা, আপনি বলবেন যে অল্প সময়ে সাংবাদিকতার যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে তা থেকে আপনাদের কি প্রাপ্তি, আপনাদের প্রাপ্তিটা স্বরূপদা আপনি। সাংবাদিকতায় পেশায় প্রাপ্তি, আসলে আমার পেশাগত জীবনটা প্রায় 20 বছরের কাছাকাছি, খুব একটা কমও না, মানে যদিও
তো লেখাপড়া শেষ করে ওই যে যেটা বলেছিলাম, লেখাপড়া শেষ করে কোথায় যাব কি করব এটা নিয়ে একটা হয়তো দ্বন্দ্বে ছিলাম, কিন্তু আমার কৌতূহল ছিল, আমার একটা আগ্রহ ছিল পত্রিকার প্রতি, সাংবাদিকতার প্রতি। তো আমি যেটা চেয়েছিলাম আমার মানুষের কাছে যাওয়া, মানুষের উপকার করা, মানুষের দেশোদেশের কিছু কাজ করা, যে কাজগুলো হয়তো অন্য কেউ করতে পারে না, ডাক্তার করতে পারে না, ইঞ্জিনিয়ার করতে পারে না, সেটা যেটা সাংবাদিক হিসেবে তুলে ধরতে পারবো, যেটা আমি পরিচিত করতে পারবো আমার দেশকে কিংবা আমার একটা ব্র্যান্ডকে, আমার দেশের ব্র্যান্ড যেটা, ওটা আমি পরিচিত করতে পারবো, সেটা হয়তো খুব একটা কম পারিনি, এটা পেরেছি। আর মানুষের সেই মানে অভিনন্দন, যে ভালোবাসা মানুষের পেয়েছি, কাছে যাওয়া, হ্যাঁ ওইটা হয়তো খুব একটা অনেক পেয়েছি। বণিকদা আপনি বলেন। প্রাপ্তি আসলে সাংবাদিকতা একটা কথা আছে, আমরা যারা এডিটিং এ কাজ করি, রিপোর্টার যদি ভালো হয়, ভালো একটা রিপোর্ট করে, আমরা বলি না সাধারণত, আমি বলি যদিও, কিন্তু আমাদের আইডিওলজি অনুযায়ী বলা হয় না, বলে না, কিন্তু খারাপ হলে সঙ্গে সঙ্গে বলে। তো যদি এডিটরের ভাষায় বলতে চাই তাহলে প্রাপ্তি বলে কোনো শব্দ নেই সাংবাদিকতায়। এখানে আজকে ভালো হয়েছে, কালকে এটা ভুলে গেছে, কিন্তু কালকে একজন সম্পাদক ভুলে যাবে যে আপনি কালকে গতকাল একটা ভালো রিপোর্ট করেছিলেন। এখানে প্রতিনিয়তই আপনাকে কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তো প্রাপ্তি বলতে আসলে আমি সাধারণ মানুষের জন্য একটা বলে রাখি যে রিপোর্ট, সাধারণ মানুষ কিন্তু রিপোর্টারদেরকে চেনে, ফটোগ্রাফারদেরকে চেনে, কিন্তু এদের নিউজগুলো যারা এডিট করছেন, এদের ছবিগুলো যারা অন্তরালে যারা কাজ করেন তাদেরকে কিন্তু চেনে না, এবং যাদেরকে সাবরিদেরকে বলে আনসাং হিরো। তো আমার একটা যে আমি কিন্তু অন্তরালের মানুষ হয়ে থাকতে ভালোবাসি, কারণ আমার কখনো মনে হয় না যে যাবো সাংবাদিক পরিচয় দিব, আমাকে অনেক মানুষ এখনো জানো না যে সাংবাদিক। হ্যাঁ, তো আমার এরপর আমি মনে করি যে আমার প্রাপ্তি বলতে আমি যেটা বোঝাই সেটা হচ্ছে যে আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে, এটা হচ্ছে প্রাপ্তি। তবে প্রাপ্তি আমি আর একটা কথা এখানে বলতে চাই, সাংবাদিকতা পেশায় যারা আসবেন, আগামীতেও আসবেন, আমি এটা গত সপ্তাহে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোর্স করতে গিয়েছিলাম, ওই সাংবাদিকতা বিভাগের ছাত্রদেরই বলেছি যে একটা কমিটমেন্ট নিয়ে কিন্তু এখানে আসতে হবে। এই কথাটা আমি এই জন্য বলছি, আপনার অনুষ্ঠানটা অসংখ্য দর্শক দেখবে, গ্রামগঞ্জের যারা সাংবাদিকতা চায় তারাও দেখবেন। যদি আপনার মধ্যে কোনো কমিটমেন্ট না থাকে তাহলে আপনি সাংবাদিকতা পেশায় আসবেন না। সাংবাদিকতা পেশাটা কিন্তু বাড়ি গাড়ি মালিক হয়তো হওয়ার স্বপ্ন নিয়ে কেউ যদি থাকে, তাহলে আমি বলবো যে দয়া করে আপনারা এখানে আসবেন না। তবে আবার হ্যাঁ, এটাও বলে রাখছে যে একসময় মানুষের ধারণা ছিল যে সাংবাদিকতা মানে কি ওই স্কুলে টিচারই করতে, হয়তো সন্ধ্যায় যে কিছু এডিট করছে 2-4 পয়সা দিচ্ছে, এখন কিন্তু ওই সাংবাদিকতা না। এটাও বলে রাখছে যে একটা সুন্দর জীবন যাপনের জন্য একজন মানুষের যত অর্থ প্রয়োজন সে অর্থ কিন্তু দিচ্ছে, প্রতিটা হাতে গোনা কয়েকটা বাদ দিলে প্রতিটা পত্রিকা অফিস কিন্তু দিচ্ছে, একটা ভালো স্যালারি কিন্তু দিচ্ছে। তো একটা সুন্দর জীবন যাপনের জন্য যদি করার ইচ্ছা থাকে, অডেল মানে বিত্তবিলাস থাকার ইচ্ছা থাকলে এখানে আসবেন না। যদি মনে হয় যে একটা কমিটমেন্ট নিয়ে আসতে পারে, তাহলে আমি বলবো যে ওয়েলকাম। আপনি ধন্যবাদ সেলিম ভাই, ছোট্ট করে আপনি একটু। আসলে আমরা যারা সাংবাদিকতা করি, প্রাপ্তি কোন কিছু পাবো অর্জনের জন্য কিছু করি না, সেটা হচ্ছে যে জনগণের জন্য করব, এই চিন্তা ভাবনা থেকে আমরা কাজ করি। মানুষের ভালোবাসা, মানুষের কাছে যাওয়া, কাছে যাওয়ার জন্য না, জনগণের উপকার করার জন্য করি। এই কারণে আমাদেরকে কাছে যেতে হয়। আমারও এমন অনেক ঘটনা হয়েছে, আমি গেছি, আমার পরিচয় দিয়েছে আমি সেলিম, বাংলাদেশ প্রতিদিনে আছি, এমনকি লোকজন এসে জড়াইয়ে ধরে বলেছে ভাই আমি আপনার বক্তব্য, অথচ চিনি না, কিন্তু আমাকে ওনারা এমন ভাবে গ্রহণ করে যে আমি ওনাদের অনেক পরিচিত, অনেক ঘনিষ্ঠজন, অথচ একদিনও কথা হয় না। এটাই হচ্ছে যে প্রাপ্তি। আর আমাদের আরেকটাও হচ্ছে যে যখন একটা নিউজ করলাম, এটা ফিডব্যাক হলো, সেটার ফলো আপ বলতে কি যে একটা কষ্টের জিনিস লিখলাম, এটা রাউক হলো, এটা যখন মানুষ মুক্তি পায়, ওটা পরিত্রাণ পায়, ওটা যে জন্য রিপোর্ট করছি সেটা যখন সফলতা আসে তখন হচ্ছে যে আমাদের মানসিক। ধন্যবাদ সেলিম ভাই, ধন্যবাদ আপনাদের তিনজনকে। আরেকদিন আমরা বসবো, ব্যাপকভাবে একটা আলোচনা করবো এই ব্যাপারে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুধু দর্শক মন্ডলী, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। খোদা হাফেজ।